আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তবে প্লিজ মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটা লাইক করবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো বরাবরের মতোই আপনাদের বিভিন্ন কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাকে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন সেই সমস্ত কমেন্টের মধ্যে যে কমেন্টগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং যেগুলা আমার কাছে মনে হয়েছে আপনাদের চাকরি সম্পর্কিত, এই এই প্রশ্নের উত্তরগুলা দিলে আপনারা হয়তো বা একটু উপকৃত হবেন। তো সেই সমস্ত কমেন্টের মধ্যে কিছু কিছু কমেন্ট আমি সবসময় বাছাই করে রাখি, তো আজকে হচ্ছে তার ব্যতিক্রম করিনি। তো আজকে কিছু কমেন্টের উত্তর দেবো, প্লিজ মনোযোগ সহকারে শুনবেন এবং এর পরবর্তী যদি চাকরি সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ আপনার ডিটেলস সহ লিখবেন, মানে অর্থাৎ আপনার পুরো নাম এবং ঠিকানা সহকারে আপনি আমাকে কমেন্টে লিখে জানাবেন। তো আজকে আমি প্রথমেই যার কমেন্টে রিপ্লাই দেবো তার নাম হচ্ছে সানাউল্লাহ। উনি আমাকে লিখেছেন, অসামরিক আবেদন অনলাইন নাকি ডাক টিকিটে ভাই? দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর যেদিন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেদিনও যেরকম অনলাইনে আবেদন করার সিস্টেম ছিল না, তখন তো আপনার আবেদন করা হতো ডাক যোগাযোগের মাধ্যমে। সো এখনো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেই একই নিয়মটাই ফলো করে আসছে অসামরিকের ক্ষেত্রে। সো অবশ্যই অবশ্যই যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করতে চান, অবশ্যই আপনাকে ডাক বিভাগের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার মতো কোনো সুযোগ নেই। সো সানাউল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আশা করি আপনি আপনার কমেন্টের রিপ্লাই পেয়েছেন বা উত্তর পেয়েছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে অবশ্যই, এবং চাকরি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে রাসেল। উনি লিখেছেন, ভাই 20তম গ্রেডে যারা চাকরি করে তারা কি সেনানিবাসের ভেতরে থাকে নাকি বাইরে? থাকা খাওয়া কার? দেখেন, আমি আজকের ভিডিওটা আসলে আমি সবসময় খোলাখুলি বলার চেষ্টা করি। আমি যে কোনো ভিডিওতে, আমার আগের ভিডিওতে আপনারা দেখেন, আমি খুবই খোলাখুলি ভাবে বলে থাকি যে 20তম গ্রেডের যে চাকরিটা হচ্ছে চতুর্থ শ্রেণীর একটি চাকরি। এখানে বিভিন্ন রকম সিস্টেম আছে। আপনি যদি কোনো বড় ইউনিটে চাকরি করেন যেখানে অসামরিকের থেকে সামরিক বাহিনীর লোকজন বেশি, তো সেইখানে আপনি যদি ব্যাচেলর থাকেন তাহলে সৈনিকদের সাথে সৈনিক লাইনে থাকতে পারেন, এবং আপনি যদি ফ্যামিলি ম্যান হন তাহলে অবশ্যই আপনার ফ্যামিলির জন্য ইউনিট কর্তৃপক্ষ সরকারি কোয়ার্টারের বরাদ্দ করে দিবে। অর্থাৎ আপনি যদি কোনো এমন ইউনিটে চাকরি করেন যে ইউনিটে সিভিলিয়ান বা অসামরিকের লোকজন বেশি থাকে এবং সামরিক বাহিনীর লোক বেসামরিকের তুলনায় কম থাকে, তাহলে কিন্তু আপনি যদি ব্যাচেলর থাকেন বা ফ্যামিলি ম্যান হয়ে থাকেন আপনাকে বাইরে থাকতে হবে। অর্থাৎ যদি সুস্থ বা সোজা ভাষায় যদি বলতে চাই এক কথায়, যে আমাদের সেনাবাহিনীর 20তম গ্রেডে যারা চাকরি করেন তাদের কিন্তু রুলস অনুযায়ী সম্পূর্ণ থাকা এবং খাওয়া আপনার নিজের, কারণ বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবশ্যই আপনাকে রেশন দেয়া হবে এবং সেই সঙ্গে কিন্তু বেসিকের 60% বাড়ি ভাড়া বাবদ আপনি পাবেন। সো অবশ্যই আপনার থাকা এবং খাওয়া আপনার নিজের। সো যদি সরকার ইচ্ছা করে বা আপনি ইউনিট কর্তৃপক্ষ যদি মনে করে আপনাকে ভিতরে রাখবে তাহলে ভিতরে রাখতে পারে, তাছাড়া কিন্তু আপনাকে বাইরেই থাকতে হবে। সো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি যে ইউনিটে চাকরি করবেন সেই ইউনিটের কর্তৃপক্ষের উপরে। কমান্ডেন্ট হতে পারে অথবা সিও হতে পারে। সো তারা যদি ইচ্ছা করে যে আপনাকে ভিতরে রাখবে তাহলে সেনানিবাসের ভিতরে বাসা আপনি পেতে পারেন, এবং তারা যদি মনে করে যে না, আপনাকে ভিতরে রাখা সম্ভব হচ্ছে না, সো আপনাকে অবশ্যই বাইরে যে সিভিল বাসাগুলো আছে সেইখানে থেকেই কিন্তু আপনাকে চাকরি করতে হবে। তো রাসেল ভাই, আপনি আমাকে যে কমেন্টটা করেছিলেন, আই হোপ আমি আপনার কমেন্টের ঠিকঠাক জবাব দিতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং চাকরি সম্পর্কিত যদি আপনার আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে ওমর সানি। উনি লিখেছেন, ভাই কারো ডায়াবেটিস থাকলে বেসামরিকে করতে পারবে কিনা? এটা একটা গুড প্রশ্ন। অনেকে আমাকে এ ধরনের প্রশ্ন করে থাকেন যে আমার হাতে পোড়া দাগ আছে, শরীরে কাটা দাগ আছে, আমার ডায়াবেটিস আছে, আমি কি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে বা বেসামরিকে চাকরি করতে পারবো বা আমি চাকরি পাওয়ার যোগ্য কি না? দেখেন, একটা বাহিনী যখন সুশৃঙ্খল একটা বাহিনীতে আপনি চাকরি করতে আসবেন, শুধুমাত্র একটা বাহিনীতে না, যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যখন আপনি চাকরি করতে যাবেন, কর্তৃপক্ষ কিন্তু যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বা যখন লোক ভর্তি করায়, কর্তৃপক্ষ কিন্তু সবসময় চায় যে একটা সুস্থ সবল একটা মানে যে ফ্রেশ বডির একটা মানুষকে নিয়োগ করতে, যাদের শরীরের মধ্যে কোনো রকম কোনো রোগ বালাই নেই। সো ডায়াবেটিস থাকলে যে আপনি চাকরি পাবেন না বা আপনার চাকরিটা হবে না, বিষয়টি এরকম না, আমি এভাবে বলছি না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কর্তৃপক্ষ একজন সুস্থ সবল মানুষকেই
সবসময় চাকরি দিয়ে থাকে। ডায়াবেটিস যদিও একটা আহামরি খুব মারাত্মক কোনো ব্যাধি না, এটারও এখন বিজ্ঞানের ভাষায় বিভিন্ন রকম চিকিৎসা আছে। সো ব্লাড টেস্টে যদি আপনার ডায়াবেটিস না, যদি ক্যান্সার ধরা পড়ে বা বিভিন্ন ধরনের মরণ ব্যাধি যে রোগগুলো আছে সেইগুলো যদি ধরা না পড়ে, তাহলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকে চাকরি হয়। এবং ইউরিন টেস্ট অর্থাৎ প্রস্রাব টেস্টে যদি আপনি কোনো রকম কোনো মাদক দ্রব্যের সঙ্গে যদি আপনার সংস্পর্শ না থাকে, তাহলে আপনি এখানে মেডিকেলে উত্তীর্ণ হতে পারবেন বা মেডিকেলে ফিট হইতে পারবেন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে ডায়াবেটিস থাকলে বেসামরিক করতে পারবে কিনা, অবশ্যই পারবে। সেটা সম্পূর্ণ নির্ভর করবে কর্তৃপক্ষের উপর। আমি যে বললাম যে সবসময় কিন্তু কর্তৃপক্ষ বা সরকার কিন্তু অবশ্যই চাইবে যে আমি যে লোকটাকে ভর্তি করাচ্ছি বা যে লোকটাকে আমি নিয়োগ দিচ্ছি সেই লোকটা যদি প্রথম থেকেই অসুস্থ হয়ে থাকে, তাহলে পরবর্তীতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। সো এই জন্য কিন্তু কর্তৃপক্ষ সবসময় চায় যে একজন সুস্থ সবল মানুষকে আসলে নিয়োগ নিয়োগ দিতে। তো ডায়াবেটিস থাকলে চাকরি পাবেন না বা হবে না আমি এটা বলছি না, চাকরি হবে। তবে সেটা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভর করবে যে তারা আপনাকে চাকরি দিবে কি দিবে না। তাছাড়া ডায়াবেটিস কোনো আহামরি সমস্যা না, আপনি ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তো অনেক সময় ডায়াবেটিস ধরাও পড়ে না। তো আর একটা কথা আমার এখন হঠাৎ করে মনে পড়লো, ওমর সানি ভাই, এখানে কিন্তু কোনো রকম ডায়াবেটিস টেস্ট করা হয় না। সো আপনার চাকরি হইলেও হইতে পারে। তো ওমর সানি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। পরবর্তীতে যদি আপনার চাকরি সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার ডিটেলস সহ কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব আপনার কমেন্টটা যদি যুক্তিসঙ্গত হয় আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার আইডির নাম হচ্ছে সুপার ফাস্ট ম্যান। খুব মারাত্মক একটা ইউনিক নাম না? যাই হোক, সুপার ফাস্ট ম্যান উনি আমাকে লিখেছেন সেনাবাহিনীর কতদিন পর পর পোস্টিং হয়। এটা অনেকেই প্রশ্ন করে বা অনেকেই হয়তোবা এই সম্পর্কে আসলে জানার আগ্রহ আছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটা ইউনিটে কতদিন পর পর পোস্টিং হয়। দেখেন, যদি আপনি স্থায়ী কোনো ইউনিটের আন্ডারে পড়েন তো সেই ইউনিটের যতদিন পোস্টিং না হবে ততদিন আপনার কোনো পোস্টিং হচ্ছে না। আর যদি আপনি অস্থায়ী সরি যদি কোনো অস্থায়ী যদি ইউনিটে পোস্টিং হয়, সো সেখানে ইউনিট প্রতি পোস্টিং না হলে কিন্তু আপনার পোস্টিং হবে না। এবং যদি আপনার কোনো স্থায়ী ইউনিটে পোস্টিং হয়, যেমন সিএমএইচ, বিএসডি, ইবিআরসি, রেকর্ড সেন্টার যেগুলো আছে আর কি, অর্থাৎ যতগুলো সেন্টার আছে বা যতগুলো সিএমএইচ আছে, অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠান যেহেতু যতগুলো আছে, সেই সমস্ত ইউনিটের আন্ডারে যদি আপনি চাকরি করেন তাহলে সাধারণত একজন সৈনিকের ৩ বছর পর পর কিন্তু পোস্টিং হয়ে থাকে। তো এর কম অথবা বেশি হতে পারে, সেটা আপনার কর্মের উপর নির্ভর করবে, আপনার পারফরমেন্সের উপর নির্ভর করবে। এখন আপনি যদি আপনার বেস্টটা দিয়ে রাখেন সবসময় আপনার জায়গায়, আপনার জুনিয়র যে আছে বা আপনার সিনিয়র যে আছে সে আপনার মতো সার্ভিস দিচ্ছে না, তখন কিন্তু কর্তৃপক্ষ আপনার যদিও পোস্টিং হয়েও যায় তারপরে কিন্তু তারা চাইলে পোস্টিংকে অর্ডার ক্যান্সেল করতে পারে। সো আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি, আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সবসময় আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, তবে আমার মনে হয় যে আর্মিতে বেস্টটা না দেওয়াই উচিত। সো যদি বেস্টটা দেন তাহলে আপনি 3 বছরও পোস্টিং পাবেন না, আর যদি আপনি একটু মকরামি করেন তাহলে 3 বছরের আগেও পোস্টিং পেতে পারেন। সো সাধারণত 3 বছর পর পর সেনাবাহিনীর পোস্টিং হয়ে থাকে। তো আশা করি সুপার ফাস্ট ম্যান ভাই আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। পরবর্তীতে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো এই ছিল আজকের কমেন্টের রিপ্লাই ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো অনেক কথা বললাম, অনেক ভিডিও লং হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা জ্ঞাপন করে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।